কালচারাল এলিয়েনেশন এর মানে আপনি একটা সমাজে বসবাস করে নিজেকে এলিয়েন ভাবতে পারেন। এই সম্ভাবনাটা সংস্কৃতি, কালচার আপনাকে তৈরি করে দেয়। জ্ঞান সন্ত্রাস কাকে বলে? যে বা যারা, যেই সকল গবেষক, চেতনার বাতিঘর কিংবা আলোকিত মানুষেরা অস্ত্র হাতে না নিয়ে কলম ধরে ধরে তারা বিভিন্ন বর্গ ঠিক করে দেয় যে এরা বাঙালি, এরা মুসলিম, এরা নৃতাত্ত্বিক, এরা নৃগোষ্ঠী, এরা হচ্ছে মোল্লা, এরা কাঠমোল্লা, এই টাইপ বিভিন্ন আত্মপরিচয় তৈরি করে দেয়। আবুল মনসুর উনি ওনার আত্মজীবনীতে বলতেছেন যে বাঙালি মুসলিমের আইডেন্টিটিটা ঔপনিবেশিক আমলের শেষ দিকে এসে এ অবস্থায় চলে গিয়েছিল যে এলাকার নায়েব এবং জমিদাররা মুসলমানদেরকে পার্টিতে বসতে দিত, নিচে বসতে দিত, আর চেয়ারে বসতে হচ্ছে আপনার ব্রাহ্মণেরা এবং হিন্দু এবং তাদের যে লোকজন আছে। আমাদের বাড়িতে যে ভিক্ষা করতে আসতো গণক, আমাদের হাত দেখে দেখে আমাদের ভাগ্য নির্ধারণ করে দিত, আমাদেরকে রাজা বাদশা বানিয়ে দিত। সেই গণককেও নায়েবরা চেয়ারে বসতে দিচ্ছে, কিন্তু আবুল মনসুরের বাপদাদাদেরকে মাটিতে বসতে দিচ্ছে, কারণ তারা মুসলমান। এ কারণে না যে তারা বাঙালি। মুসলমান হওয়ার পরও ব্রিটিশ সময়ে উপনিবেশের শেষের দিকে নবাবদের কাছে মুসলমানরা অধিকার পাচ্ছিল না। পরবর্তীতে 47-এর পরে মুসলমান হওয়ার কারণে পাচ্ছিল, কিন্তু বাঙালি হওয়ার কারণে নিগৃহীত হচ্ছিল। 71-এর পরে আবার সেই পুরনো ইতিহাস আবার সামনে আসলো। তো আমাদের আজকের সেমিনারের যে মেইন টপিক বাঙালি মুসলিম আত্মপরিচয়ের সন্ধানে। তো আমি ভাবছি যে বাঙালি মুসলিম এবং আত্মপরিচয়ের গুরুত্বটা তুলে ধরে শেষ মুহূর্তে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে হালকা একটা গল্প ছলে আলোচনাটা আমি সমাপ্তি করব বা সমাপনী টানবো ইনশাল্লাহ। তো প্রথমেই বলে নেই যে আমরা এমন একটা যুগে বসবাস করতেছি যেই সময়ে প্রচুর তত্ত্বের ছড়াছড়ি, এত বেশি তত্ত্বের ছড়াছড়ি যে কে কাকে কী নামে গালি দিচ্ছে, কে কাকে কী নামে ট্যাগ দিচ্ছে সেটা বুঝে ওঠা অনেক সময় মুশকিল হয়ে যায়। আমি নিজেও জানি না যে আমার ট্যাগ কী, কে কখন আমাকে কোন ট্যাগ দিয়ে দেয় সেটা বোঝা মুশকিল। এই ঘোরতর তত্ত্বীয় সংকটকেই আমাদের মরক্কান দার্শনিক তহাবুর রহমান এটাকে তত্ত্বীয় সংকট হিসাবেই দেখাইছেন যে পশ্চিম যখন একাডেমিয়াতে চিন্তা গবেষণা শুরু করে তারা এত বেশি তত্ত্ব সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিয়েছে যে আমি বাংলাদেশে বসে আমার অপর মুসলিম ভাইকে কী নামে ট্যাগ দিব সেটা আমি ধার করতেছি র্যান্ড কর্পোরেশন থেকে। র্যান্ড কর্পোরেশনের তৈরি করে দেওয়া কিছু বর্গীয় ধারণাকে আমি অন্য মুসলিম ভাইকে ট্যাগ দেওয়ার জন্য ব্যবহার করতেছি। এইরকম একটা ঘোরতর তত্ত্বীয় সংকটে বসে আসলে কোনো বিষয় নিয়ে আলাপ করা খুবই কঠিন। আমি জানি না আমার বা আমাদের কে কোন ট্যাগ কখন খেয়ে যায়। তো সেই রকম একটা মানে ঘোরতর পরিস্থিতিতে আমরা আসলে আলাপ করতেছি, আলোচনা করতেছি। তো আমি সাধারণত অনেককেই বলি যে ভাই আমাকে লিবারেল বা মডারেট না বলে আপনি আমাকে মুরজিয়া বলেন, অন্তত আমি ইসলামী তুরাসের ভিতরে থাকি। আপনি আমাকে টেরোরিস্ট না বলে আপনি আমাকে খারিজি বলেন, অ্যাটলিস্ট আমি ইসলামিক যে প্যারিফেরি, ইসলামের যে সীমানা মানে আমাদের তুরাসের যে সীমানা সেই সীমানার মধ্যে থাকি, কোরআন হাদিস দিয়ে একটা সমাধানে পৌঁছার চেষ্টা করি। কারণ আপনি দেখবেন ইসলামী ইতিহাসে যাকে আমরা খারেজি বলতেছি সেও কোরআন হাদিস দিয়ে দলিল দিচ্ছে, সে বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যাকে আমরা মুরজিয়া বলতেছি সেও কোরআন হাদিস দিয়ে তার জাস্টিফিকেশন করতেছে, সে নিজেকে জাস্টিফাই করতেছে। ফলে আমরা যখন তুরাস থেকে ইসলামী ঐতিহ্য থেকে তৈরি হওয়া কোনো বর্গ দিয়ে একজন আরেকজনকে ট্যাগ করব, তখন মূলত আমরা ইসলামী তুরাসের ভিতরেই থাকব। কিন্তু আমরা একটা এমন গভীরতর ঘোরতর তত্ত্বীয় সংকটে আছি যেখানে কেউ লিবারেল বলতেছে, কেউ মডারেট বলতেছে। তো এই যে ঘোরতর সংকট এটা কেন তৈরি হইল এটা আমি প্রশ্ন আকারে আপনাদের কাছে রেখে গেলাম। এরপরে আমরা দ্বিতীয়ত আলোচনায় আসি পরিচয় কেন জরুরি, আত্মপরিচয় কেন জরুরি। খুব সিম্পল একটা এক্সাম্পল যে এইখানে যারা আসছেন সবাই রেজিস্ট্রেশন করে আসছেন। কেউ রেজিস্ট্রেশন না করলে আপনি নাস্তাও পাইতেন না, এখানে ঢোকার বা সিট গ্রহণ করার পারমিশনও পাইতেন না। অর্থাৎ এই যে পারমিশন আপনি পাইলেন এটার ভিত্তি হচ্ছে আপনার পরিচয়। এই পরিচয়টা না থাকলে আপনি এখানে প্রবেশ করতে পারতেন না, সিট গ্রহণ করতে পারতেন না। এই বাংলাদেশ একটা মডার্ন স্টেট। আপনারা জানেন যে মডার্ন স্টেটে একটা ন্যাশনালিটি থাকতে হয়। আপনি এই দেশের জনগণ হিসাবে আপনাকে একটা জাতীয়তা বা একটা জাতিগত পরিচয় নিয়ে বাঁচতে হবে। আজকে পাহাড়ে যে সমস্যা তৈরি হচ্ছে, আমরা পাহাড়িদেরকে আদিবাসী নাম গ্রহণ করতে দিচ্ছি না, আমরা বলতেছি নৃগোষ্ঠী, আবার আমরা বলতেছি উপজাতি, তারা বলতেছে না আমরা উপজাতি নাম নেব না, আমরা আদিবাসী নাম গ্রহণ করব। এই যে এত সব পলিটিক্স, এই সব কিছুর পেছনে কিন্তু আত্মপরিচয় লুকিয়ে আছে। সুতরাং আপনি আপনার আত্মপরিচয়টা ঠিকঠাক বুঝে না নিতে পারলে আপনার বাংলাদেশে স্থায়িত্ব অনেক কঠিন। এই রকম একটা জরুরি জায়গাকে ফোকাস করেই মূলত
আমরা আজকে অনেক পরে হলেও, যেটা 60 বা 50-এর দশকে হওয়া উচিত ছিল, বাঙালি মুসলিম আত্মপরিচয়ের সংকট নিয়ে আলোচনা 60-এর দশকে হওয়া উচিত ছিল, সেটা আমরা অন্তত অনেক দেরিতে হলেও 2024 এসে শুরু করতে পেরেছি। এখন ব্যাপার হলো যে বাঙালি মুসলিম আত্মপরিচয়টা কেন জরুরি। দেখেন, ইরানের একজন তাত্ত্বিক আছেন আলী শরীয়তি নাম। আলী শরীয়তির একটা বক্তব্য আছে আধুনিকায়ন, সভ্যতা এবং আধুনিকায়ন নিয়ে উনি লেখালেখি করতে গিয়ে উনি বলতেছেন যে কালচারাল এলিয়েনেশন, এর মানে আপনি একটা সমাজে বসবাস করে নিজেকে এলিয়েন ভাবতে পারেন, এই সম্ভাবনাটা সংস্কৃতি, কালচার আপনাকে তৈরি করে দেয়। আমরা যারা গ্রাম অঞ্চল থেকে আসছি, বিশেষ করে আমার মতো যারা প্রত্যন্ত অঞ্চলের কৃষিজীবী সমাজ থেকে উঠে আসা যুবক, ঢাকা শহরে যখন নতুন আসি সম্পূর্ণই অপরিচিত মনে হয় ঢাকা শহরটাকে। এখানের মানুষজনের চলাফেরা, লাইফস্টাইল সব কিছুই কেমন যেন অন্যরকম লাগে। সেখানে আমি আমার নিজেকেই আবিষ্কার করি আদার হিসাবে, অপর হিসাবে। এই যে আমি নিজেকে একটা দেশে বসবাস করেও গ্রাম থেকে উঠে এসে শহরে আমি নিজেকে অন্য বা আদার হিসাবে ভাবতে শুরু করলাম, এটাই হচ্ছে কালচারাল এলিয়েনেশন। অর্থাৎ আপনি আপনাকে এলিয়েন ভাবা শুরু করছেন। এই এলিয়েনেশনটা কিভাবে তৈরি হলো এই দেশে, এটা আপনি সব জায়গায় দেখবেন। ইউনিভার্সিটিতে যান, হলগুলোতে যান, আপনার ঢাবি বলেন, পাবলিক ইউনিভার্সিটি বলেন, মোস্ট ডমিনেন্ট যে প্রভাব প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে আপনি সেম কালচার দেখবেন যে একজন কৃষকের ছেলে মেধা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পর তার কেন যেন মনে হচ্ছে সে একটু ভিন্ন, সে যাতে উঠতে পারে নাই, তাকে যাতে উঠতে হবে। এই যে তার মধ্যে হীনমন্যতা তৈরি হচ্ছে, এটা হচ্ছে কালচারাল এলিয়েনেশনের একটা প্রভাব। তো সংস্কৃতিতে, একটা দেশের সংস্কৃতিতে কালচারে এলিয়েন ধারণা কারা তৈরি করে? স্বভাবতই যারা শক্তিশালী, যাদের হাতে ক্ষমতা থাকে, তারা অন্যান্য জনগোষ্ঠীকে মার্জিনালাইজড করে রাখতে চায়, অন্যান্য জনগোষ্ঠীকে নিচে নামিয়ে রাখতে চায়। ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ছোট ছোট ক্ষুদ্র পরিচয়ের ভিত্তিতে তাদেরকে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে ফেলে রাখতে চায়। আপনারা জানেন যে এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। গায়ত্রী স্পিভাক নামে একজন ভারতীয়, পশ্চিমে থাকেন উনি তত্ত্ব করেন, গবেষণা করেন, একাডেমিতে কাজবাজ করেন। ওনার একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে যে ইপেস্টেমিক ভায়োলেন্স, অর্থাৎ জ্ঞান সন্ত্রাস। এর আগে অনেক সন্ত্রাস শুনে আসছেন, চাঁদাবাজি, সন্ত্রাসী, নানা কিছু শুনছেন এবং মিডিয়া সন্ত্রাসও শুনছেন, কিন্তু জ্ঞান সন্ত্রাস এই শব্দটা খুব ইউনিক এবং নতুন। জ্ঞান সন্ত্রাস কাকে বলে? যারা যেই সকল গবেষক, চেতনার বাতিঘর কিংবা আলোকিত মানুষেরা অস্ত্র হাতে না নিয়ে কলম ধরে তারা বিভিন্ন বর্গ ঠিক করে দেয় যে এরা বাঙালি, এরা মুসলিম, এরা নৃতাত্ত্বিক, এরা নৃগোষ্ঠী, এরা হচ্ছে মোল্লা, এরা কাঠমোল্লা, এই টাইপ বিভিন্ন আত্মপরিচয় তৈরি করে দেয়। আপনার আত্মপরিচয় কি, এটা আপনি স্বয়ং নিজে নির্ধারণ করবেন না, অথচ আত্মপরিচয় আপনার নির্ধারণ করার কথা ছিল, কিন্তু আপনার আত্মপরিচয় আরেকজন নির্ধারণ করে দিচ্ছে। এবং খুবই দুঃখজনকভাবে আমরা যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি, বাঙালি মুসলিম ধারণাটা, আমার সম্ভবত সবাই আমার সাথে বা অধিকাংশই আমার সাথে একাত্মতা পোষণ করবেন যে বাঙালি মুসলিম ধারণাটা বাংলা ভাষায় যারা নিয়ে আসছে তাদের অধিকাংশের চিন্তার সাথে আপনাদের দ্বিমত আছে। যদি আমরা খুব বড় আকারে মোটা দাগে আহমদ ছফাকে সামনে নিয়ে আসি, আহমদ ছফার চিন্তার সাথে আমাদের চিন্তার কত পার্সেন্ট একমত আছে, ঐক্যমত্য আছে, আর কত পার্সেন্ট দ্বিমত ভিন্নতা আছে, সেটা আপনারা অনুভব করতে পারেন। কিন্তু তবুও আহমদ ছফার বাঙালি মুসলমানের মন থেকে বাঙালি মুসলমান শব্দকে নিয়ে আমরা আত্মপরিচয়ের সন্ধান করতেছি, ঠিক আছে? এর মানে হচ্ছে যে বুদ্ধিজীবী, সুশীল এবং আলোকিত মানুষরা, চেতনার বাতিঘররা আমাদের আত্মপরিচয় নির্ধারণ করে দিয়েছে, সেই বর্গের ভিতরে থেকেই কিন্তু আমরা আলাপ করতেছি, অথচ উচিত ছিল আমাদের আত্মপরিচয় আমাদের নির্ধারণ করে ফেলা। এখন এইখানে একটা খুবই জরুরি জিনিস, যে গায়ত্রী স্পিভাক যে কথাটা বললেন যে এপিস্টেমিক ভায়োলেন্স, জ্ঞান সন্ত্রাসের মধ্যে আপনারা তিনটা জিনিস দেখবেন। এক নম্বরে, জ্ঞান সন্ত্রাসের ধারণায় যে কর্তার স্থানে থাকে সে হচ্ছে একজন বুদ্ধিজীবী, গবেষক কিংবা স্কলার, কর্তার স্থানে যে থাকে, এবং যার ব্যাপারে কথা বলা হয় সে সাধারণ হয় হচ্ছে যে আপনার ক্ষমতাহীন জনগোষ্ঠী, যার কাছে ক্ষমতা নাই, পাওয়ার নাই, আমি তার পরিচয় ঠিক করে দেব, আমি বুদ্ধিজীবী। এখানে সন্ত্রাসের জায়গায়, সরি টু সে, যে কর্তার জায়গায় বুদ্ধিজীবী
এবং হচ্ছে যে গবেষক স্কলার, আর যাকে নিয়ে কথা বলা হচ্ছে, তর্ক করা হচ্ছে, তত্ত্ব করা হচ্ছে, সে হচ্ছে দেশের ক্ষমতাহীন মজলুম জনগোষ্ঠী। এই মজলুম জনগোষ্ঠীর আইডিয়াটা আপনারা যদি ইতিহাস পড়েন দেখবেন অনেক আগে থেকেই বাংলা অঞ্চলের মুসলমানরা দীর্ঘদিন যাবৎ নিগৃহীত হয়ে আসছিল, তাদের উপর জুলুম চলছিল। সেই জুলুমটা আমরা খুব নিকটতর থেকে যদি শুরু করি, 1947-এর আগে উপনিবেশ যখন শেষ হয় অবস্থা, ঠিক তখন মুক্তি প্রশ্নে উপনিবেশ থেকে আমাদের মুক্তি পেতে হবে। সেই মুক্তির প্রশ্নে এক হইতে হবে, আন্দোলন করতে হবে। সেই স্বার্থে আপনার হচ্ছে মানুষেরা জমাটবদ্ধ হলো, হিন্দু মুসলিম। যদিও এর আগেই হিন্দুদের মধ্যে হিন্দুত্ববাদী চেতনা ন্যাশনালিটি আকারে তাদের মধ্যে চলে আসছিল, তাদের বুদ্ধিতে, তাদের চেতনায়। তারপরও আপনারা দেখবেন যে কংগ্রেস, মুসলিম লীগ একটা সময় পর্যন্ত তারা একসাথে চলার চেষ্টা করছিল, কিন্তু সেখানে আমরা দেখি জিন্নাহ সহ আমাদের যারা বাংলা অঞ্চলের নেতা নেতৃত্ব স্থানীয় ছিলেন, বিশেষ করে ভাসানী, সোহরাওয়ার্দী এবং হচ্ছে আপনার ফজলুল হক, এবং আমরা যদি লেখক হিসাবে আবুল মনসুরকেও এখানে সামিল করি, ওনারা খুব কনসার্ন ছিলেন বাঙালি মুসলিমদের ব্যাপারে। বাঙালি মুসলিমরা, আবুল মনসুর উনি ওনার আত্মজীবনীতে বলতেছেন যে বাঙালি মুসলিমের আইডেন্টিটিটা ঔপনিবেশিক আমলের শেষ দিকে এসে এ অবস্থায় চলে গিয়েছিল যে এলাকার নায়েব এবং জমিদাররা মুসলমানদেরকে পার্টিতে বসতে দিত, নিচে বসতে দিত, আর চেয়ারে বসতে হচ্ছে আপনার ব্রাহ্মণেরা এবং হিন্দু এবং তাদের যে লোকজন আছে। আবুল মনসুর বলতেছে আমাদের বাড়িতে যে ভিক্ষা করতে আসতো গণক, আমাদের হাত দেখে দেখে আমাদের ভাগ্য নির্ধারণ করে দিত, আমাদেরকে রাজা বাদশা বানিয়ে দিত। সেই গণক সে কিন্তু টাকা নিত গণকই করে, সেই গণককেও নায়েবরা চেয়ারে বসতে দিচ্ছে, কিন্তু আবুল মনসুরের বাপদাদাদেরকে মাটিতে বসতে দিচ্ছে। কারণ তারা মুসলমান। এ কারণে না যে তারা বাঙালি, এই পয়েন্টটা মাথায় রাখবেন। এ কারণে না যে তারা বাঙালি, বরং এ কারণে যে তারা মুসলিম। তো এবং সাথে সাথে নায়েবরা আবুল মনসুরের বাপদাদাদেরকে তুমি বলে ডাকতো। এ ব্যাপারটা আবুল মনসুরের বাপদাদাদের আত্মমর্যাদায় না লাগলেও আবুল মনসুরের আত্মমর্যাদায় লেগেছিল। ফলে পরবর্তীতে আমরা দেখি উনি বলতেছেন যে আমি একদিন বড়শি দিয়ে দিঘিতে মাছ মারতেছিলাম, মাছ উঠাচ্ছিলাম। এই সময় বিপরীত পাশে কিছু নায়েব, তারাও হচ্ছে মাছ মারতেছিল। তো তাদের বড়শিতে কোনো মাছ উঠতেছিল না, আমার বড়শিতে মাছ উঠতেছিল। তো তখন তারা বললো তুই কি আদার দিছিস রে, তোর আদারটা আমাদেরকে দিয়ে যা। তো তখন আবুল মনসুর বলছে তোর লাগে তুই নিয়ে যা। তো এই যে আবুল মনসুর তুই বলে নায়েবদেরকে সম্বোধন করলো, এই সম্বোধনের কারণে নায়েবরা উত্তেজিত হয়ে গেছে। আবুল মনসুর বলতেছে আমার আত্মমর্যাদার যে আত্মসম্মান, আত্মপরিচয়ের যে আত্মমর্যাদা বা সম্মান, সেইটার জায়গা থেকেই সে তুমি বলে তাকে কাউন্টার দিছেন। তো এখন এই পয়েন্টটাতে আমরা এসে বুঝলাম যে উপনিবেশের শেষ দিকে বাঙালি মুসলমানরা মুসলমান হওয়ার কারণে নির্যাতিত হচ্ছিল কিংবা অধিকার পাচ্ছিল না। এক, পরবর্তীতে যখন পাকিস্তান হলো মুসলিম পরিচয়ের ভিত্তিতে, খেয়াল রাখবেন, মুসলিম পরিচয়ের ভিত্তিতে যখন পাকিস্তান নির্মাণ হইল, সেই পাকিস্তানেও পাঞ্জাবি শাসক গোষ্ঠীর কাছে বাঙালি মুসলমানরা আবার নিপীড়িত হয়েছে। সেটা আপনারা জানেন ইতিহাস। এবার নিপীড়িত হয়েছে কি মুসলিম হিসাবে? না, বাঙালি হিসাবে বা ভিন্ন অঞ্চলের এই হিসাবে। পরবর্তীতে বাংলাদেশের মানুষেরা যারা যুদ্ধে অংশ নিয়েছিল তারা তো মুসলমানই, তারা অবশ্যই তো মুসলমান। আমাদের দাদা, পরদাদা, বাবা, চাচা যারা যুদ্ধ করেছে তারা কি হিন্দু? আমাদের লোকালয়ে আশপাশে আমাদের গ্রামে যারা বসবাস করতেছে মুক্তিযোদ্ধা পরিচয়ে, তারা কেউ কি কাফের, কেউ কি হিন্দু, কেউ কি বৌদ্ধ? সবাই তো মুসলিম। তাহলে বাঙালি মুসলমানরাই তো মুক্তিযুদ্ধ করেছে, ঠিক না? তাহলে ৭১ এসে পাঞ্জাবিদের কাছে অধিকার না পাওয়ার কারণে যারা যুদ্ধ করলো তারাও মুসলমান, তবে তারা বিশেষভাবে তাদের সাথে আরেকটা বর্গ বা একটা পরিচয় যোগ হইল, সেটা হলো বাঙালি মুসলমান। এই বাঙালি মুসলমানরা দুঃখজনকভাবে ৭১-এর পর থেকে তাদের পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই। এখানে সবচেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠছিল কোন পরিচয়? বাঙালি পরিচয়। দেখেন ৪৭-এর আগে মুসলমান হওয়ার পরও হচ্ছে ব্রিটিশ সময়ে উপনিবেশের শেষের দিকে নবাবদের কাছে মুসলমানরা অধিকার পাচ্ছিল না। পরবর্তীতে ৪৭-এর পরে মুসলমান হওয়ার কারণে পাচ্ছিল, কিন্তু বাঙালি হওয়ার কারণে নিগৃহীত হচ্ছিল। ৭১-এর পরে আবার সেই পুরনো ইতিহাস আবার সামনে আসলো যে এখন বাঙালি হওয়ার কারণে ৭১-এর পর থেকে কারা কারা নির্যাতিত হয়েছে মোটা দাগে। ফররুক আহমদ, আল মাহমুদ, যে আল মাহমুদ একসময় বামপন্থা করতো, তখন তাকে নিয়ে খুব উল্লাস করা হতো, উদযাপন হইতো। কিন্তু আমরা দেখি উনি যখনই ইসলামিস্ট হয়েছেন
ইসলামের দিকে আসছেন, এরপর থেকে ওনার উপরে নির্যাতন বা নিগ্রহ শুরু হয়েছে। এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, বাংলাদেশের দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক সংস্কৃতি, ওভারঅল ৭১-এর পর থেকে চলে আসা। এটা কেন হয়েছে? এখানে কাজ করছে কিছু এপিস্টেমিক ভায়োলেন্স, কিছু বুদ্ধিজীবী এবং কিছু স্কলাররা আমাদেরকে এভাবে মার্জিনালাইজড করে রেখেছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে বিশ্ব গবেষণায় অলরাইট যে গবেষণা, সেইখানে একটা খুব জরুরি সব তথ্যের কথা বলে যে যেই সকল রাষ্ট্র এক্সট্রিমলি হোমোজেনিয়াস যে কান্ট্রিগুলো আছে, মানে অত্যন্ত সমরূপ যেই দেশগুলো আছে, যাদের জাতিগত পরিচয় মোটামুটি কাছাকাছি, সেই সব রাষ্ট্রে রাজনৈতিক স্থিরতা অনেক বেশি, রাজনৈতিক স্থিতিশীলতা অনেক বেশি। এবং সমরূপ দেশগুলোর মধ্যে, সমরূপ জাতীয় কান্ট্রিগুলোর মধ্যে খুঁজলে বাংলাদেশে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এখানে এক্সট্রিমলি হোমোজেনাস মানুষ, এখানে ৯৮% বাঙালি, ৯০% মুসলিম, অর্থাৎ বাঙালি মুসলিম পরিচয়টা প্রায় ৯০% মানুষের মধ্যে আমরা পাই। সে একই সাথে বাঙালি এবং একই সাথে মুসলিম। এই যে বড় একটা ঐক্য, এটা থাকার পরও বাংলাদেশের মতো রাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক স্থিতিশীলতা নাই। কেন নাই? এর পিছনে দায় কার? মোটা দাগে আমরা যদি এর পিছনে কাউকে দায়ী করতে চাই, তাহলে আমাদেরকে ৬০-৭০-এর দশকে যারা সাহিত্য করছে, যারা বাংলাদেশে তত্ত্ব বুদ্ধিজীবিতা করছে, এই পুরো দায়টা তাদের ঘাড়ে চাপায় দেব। যারা কলকাতা কেন্দ্রিক বাঙালি পরিচয়কে নির্মাণ করছে, বাঙালি বলতে কলকাতা যেই ডেফিনেশন দেয়, বাঙালি বলতে কলকাতা যা বোঝায়, সেই অর্থেই যারা বাঙালি বুঝেছে, তারা এখানে মোটা দাগে দায়ী। আমরা সেই সংজ্ঞা থেকে বের হয়ে আসতে চাই। আমরা বাঙালি মুসলিমের একটা আইডেন্টিটির জায়গা খুঁজতে চাই। সেই জন্যই আমাদের আজকের বোঝাপড়া শুরু হয়েছে, আমরা এটা সামনে রাখতে পারি। এখানে আপনারা দেখবেন, তাহলে বাঙালি মুসলিম পরিচয়ের সূচনা থেকে যারা সাহিত্য করতেছে, আহমদ ছফা সহ যারা বাঙালি মুসলিম নামে লেখাজোখা করছেন, তাদের মধ্যে কলকাতার প্রভাবটা রয়ে গেছে। আহমদ ছফার মধ্যেও, এটা হয়তো অনেকের শুনতে খারাপ লাগবে, কারণ আহমদ ছফার ভক্তি অনেকেরই আছে। তো আহমদ ছফা কীভাবে বাঙালি মুসলমানকে কলকাতা কেন্দ্রিক বা কলকাতার ন্যারেটিভ অনুযায়ী বাঙালি মুসলিম পরিচয়কে দাঁড় করাইতে চাইছে, সেটার উদাহরণ আপনি পাবেন তার বইতেই। দেখবেন সে মোটামুটি মুসলমানদেরকে দেখাইতে চাইছে কি হচ্ছে যে নিচু জাতের হিন্দু থেকে ধর্মান্তরিত, মনে রাখবেন, নিচু জাতের হিন্দু থেকে ধর্মান্তরিত, গ্রাম্য খ্যাত, অতীতের কুসংস্কার আঁকড়ে থাকা একটা পশ্চাৎপদ জনগোষ্ঠী। কারণ সে পুঁথি পড়ত, পুঁথি সাহিত্যে তার প্রচুর বিশ্বাস ছিল। অথচ সুলতানি আমলে, আমাদের ইমরান খান ভাই বলে গেছেন, সুলতানি আমলে মুসলমানরা এত গভীর জ্ঞান চর্চা করত, সেটা জানা সত্ত্বেও কিংবা না জেনে তারা মুসলমানদেরকে একমাত্র পুঁথির সাথে সীমাবদ্ধ করে দিয়ে মুসলমানদেরকে বলতেছে এরা হচ্ছে কুসংস্কার আঁকড়ে থাকা একটা পশ্চাৎপদ জনগোষ্ঠী, অতীতমুখী এবং আধুনিকতা বিরোধী। কোন আধুনিকতা? যেটা পশ্চিম আমাদেরকে শিখিয়েছে, সেই আধুনিকতা বিরোধী, জ্ঞান বিজ্ঞান বিমুখ এবং সাম্প্রদায়িক, এবং বাংলা বিভাগের দায়ও এই মুসলমানদের, বাঙালি মুসলমানদের। এই টাইপ একটা বয়ান বা ন্যারেটিভ সে দাঁড় করানোর চেষ্টা করছে। আপনি আনিসুজ্জামানের বই যদি দেখেন, সেখানেও সেম চিত্র দেখবেন। অর্থাৎ ৭১-এর পরেও বাঙালি মুসলিম আইডেন্টিটিকে যারা সামনে নিয়ে আসছে, তারাও খুব ভালোভাবে নিয়ে আসে নাই, মোটামুটি নানাভাবে দোষী করতে চাইছে, সেটা আপনারা দেখবেন। তো আমি আর বিস্তারিত সেদিকে গেলাম না। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আলাপে আসি, আধুনিক রাষ্ট্রর আলাপে। আধুনিক রাষ্ট্র, আমি এর আগে বলেছি যে আধুনিক রাষ্ট্রে একটা জাতিগত পরিচয় থাকতে হয়, কারণ আধুনিক জাতি রাষ্ট্র, এখানে জাতি পরিচয়টা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে রাষ্ট্র আছে, আধুনিক মডার্ন স্টেট, এটার একটা মালিক পক্ষ থাকবে, এর একটা সত্ত্বাধিকারী থাকবে, মালিক পক্ষ। মালিক পক্ষ হবে ওই রাষ্ট্রের ভেতরে থাকা সবচেয়ে প্রভাবশালী জনগোষ্ঠী। সে জনসংখ্যায় বেশি হইতে পারে, কমও হইতে পারে, যার ন্যারেটিভ শক্তিশালী সেই হবে এই রাষ্ট্রের মালিক, মোটামুটি এরকম। তো আধুনিক রাষ্ট্রের মালিক কারা? বাংলাদেশ তো একটা আধুনিক জাতি রাষ্ট্র, ঠিক না? তো এই বাঙালি বা বাংলাদেশের মতো একটা আধুনিক জাতি রাষ্ট্রের মালিক কারা? পাহাড়ি আদিবাসীরা, পাহাড়ি উপজাতিরা, মুসলমানরা, হিন্দুরা, নাকি বাঙালিরা? কারা? আওয়ামী লীগ বলে বাঙালি, বিএনপি বলে বাংলাদেশি। এই যে একটা দেশকে একটা জাতির সাথে তার মালিকানার সম্পৃক্ততা ঘটায় দেওয়া, এর মধ্য থেকেই মূলত ফ্যাসিজম শুরু হয়েছে। ফ্যাসিজম যদি আপনারা সূচনা ঘাটতে যান, আওয়ামী ফ্যাসিস্ট হয়ে উঠল কীভাবে? এইভাবেই। সে সবার আগে দেখাইছে বাংলাদেশ নামক আধুনিক রাষ্ট্রের মালিক হচ্ছে বাঙালিরা,
বাঙালি কারা? বাঙালি কলকাতা যে বয়ান তৈরি করে দিছে, যে সংজ্ঞা তৈরি করে দিছে, এরাই বাঙালি। কপালে টিপ থাকবে, সিঁদুর থাকবে, মঙ্গল শোভাযাত্রা করবে, তারপরে হচ্ছে পহেলা বৈশাখে নাচন কীর্তন করবে, এরাই হচ্ছে যে বাঙালি প্রকৃত অর্থে। এর বিরোধিতা যারা করবে এরা বাঙালি না। এরা কোত্থেকে আসছে? আরব থেকে আসছে, পারস্য থেকে আসছে, এরপরে আসছে তুর্কি থেকে, অথবা ভারত থেকে, অথবা পাকিস্তান থেকে। সর্বশেষ যে বয়ান ন্যারেটিভ, এরা সবাই পাকিস্তান থেকে আসছে। তো এই যে বাংলাদেশ নামক আধুনিক রাষ্ট্রের একটা মালিকানা সত্ত্ব তৈরি বানানো হলো, এবং সেটা বাঙালি, যারা বাঙালি হবে তারাই, আর বাঙালি পরিচয়টাকে দাঁড় করানো হলো মুসলমান পরিচয়ের বিপরীতে। এই বয়ানটা কলকাতা কেন্দ্রিক বয়ান। এখন আমাদের এখানে আমি জানি অনেকেই আছেন যারা বাঙালি মুসলিম শব্দবন্ধটারে পছন্দ করেন না। অনেকেই মনে করেন বাঙালি যে ধারণা সেটা আবার মুসলিম হইতে পারে নাকি। আপনিও মোটামুটি কলকাতার ধারণার দ্বারা প্রভাবিত, কারণ আপনি বাঙালিকে বুঝছেন কলকাতার বয়ান অনুযায়ী, যে বাঙালি হইতে হলে কলকাতা যেরকম যেরকম ক্যারেক্টারিস্টিক দিছে ওই অনুযায়ী হইতে হবে বাঙালি, এর বাইরে গিয়ে বাঙালি হওয়া যাবে না। ওইটা আপনার মাথায় আসার জন্য আপনি মনে করতেছেন বাঙালি আবার মুসলিম হয় কিমনে, আবার মুসলমান বাঙালি হয় কিমনে। তো এই ধরনের বোঝাপড়াগত অস্পষ্টতা থাকে, আপনারা আশা করি এটা পুনর্বিবেচনা করবেন। এখন যেই বিষয়টাতে আমি বলছিলাম শেষে একটা গল্প বলে মোটামুটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে টাচ করে যাব, সেই গল্পটা হলো সৈয়দ মুজতবা আলীর গল্প। সৈয়দ মুজতবা আলী একটা গল্প নিয়ে এসেছেন, নেরে নামে একটা গল্প সে লিখেছে। সেখানে দেখাইছে আব্দুর রসুল নামে এক মুসলমান ছেলে চাঁদপুর থেকে কলকাতায় যাবে লঞ্চ যোগে, তো স্টিমার যোগে, দোতলা স্টিমার। আব্দুর রসুল নামক যুবক ট্রেন থেকে খুব দৌড়ে গিয়ে কোনো মতে আপনার স্টিমারের দ্বিতীয় তলার সিঁড়ির নিচে গিয়ে বসছে। বসার পরে সে দেখলো যে দুইটা প্রৌঢ় বয়সের দুইজন আপনার কি বলে হিন্দু দম্পতি, তারা মাত্র এসে ঘাটে পৌঁছেছে। তারা ঘাটে পৌঁছে স্টিমারে উঠে গেছে। ওঠার পরে তাদের মনে হইলো আমাদের কুলি পিছনে রয়ে গেছে, মালামাল সহ, মালামালটা আনা দরকার। তখন এই মুসলমান আব্দুর রসুল সে নেমে গিয়ে সেই জিনিসপত্র উঠিয়ে নিয়ে আসলো, তাদেরকে হেল্প করলো। করার পরে নিজে যে জায়গাটা সে অধিকার করছিল, যে জায়গাটা সে দখল করছিল, সেই জায়গাটা হিন্দু দম্পতিকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে খোশ গল্প চলতেছে, এর মাঝেই হিন্দু দম্পতি বলতেছে যে নামটাম জিজ্ঞেস করছে, বলছে আব্দুর রসুল। তো হিন্দু দম্পতি বলতেছে আমরা আবার ছোঁয়াছুঁইতে বিশ্বাস করি না, আমরা একসাথে খাইতে পারি। বইলেই একটা মিষ্টি সুন্দর করে হাতে নিয়ে টপ করে মুখে ঢুকিয়ে দিয়ে বললো খান। তো খাবার দাবার শেষ, ভ্রমণ শেষ, নামবে। এই সময় আব্দুর রসুল লঞ্চ থেকে নামার সময় হিন্দু দম্পতি বলতেছে আপনার সাথে আমাদের সখ্যতা হইলো, পরিচয় হইলো, নাম তো জানা হইলো না, চিঠি দিব কিভাবে। তো নাম জিজ্ঞেস করার পরে আব্দুর রসুল বলল আমার নাম আব্দুর রসুল। তখন সে চিৎকার দিয়ে উঠলো, হায় হায় তুমি মুসলমান বলবা না আগে, তুমি আমার জাতটা খাইলা, আমার জাত মারলা। কয় আপনি না বলছিলেন ছোঁয়াছুঁইতে বিশ্বাস করেন না? ছোঁয়াছুঁইতে বিশ্বাস করি না মানে 7 পুরুষ মেনে আসছে, আমি মানব না। তো এই যে মুসলমান, এই মুসলমানটাই হচ্ছে বাঙালি মুসলমান, যে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছে, আন্দোলনের পরে তাকে ছুঁড়ে ফেলা হয়েছে, তার সুবিধা নেওয়া হয়েছে, সুবিধা ভোগ শেষে তাকে নিক্ষেপ করা হয়েছে। কেন নিক্ষিপ্ত হয়েছে? কারণ সে সবসময় ওই আপনার হচ্ছে বয়ানের জায়গায় আসে নাই, তত্ত্ব নির্মাণের জায়গায় আসে নাই, সে নিজের আইডেন্টিটি নিজে তৈরি করতে পারে নাই। সুতরাং আমি আমার বক্তৃতার শেষ পর্যায়ে এসে বলবো যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এর মধ্যে একটা গভীরতর এপিস্টেমিক ভায়োলেন্স আছে। সেই ভায়োলেন্স দূর করতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তত্ত্ব নির্মাণ করতে হবে, কথা বলতে হবে। আমার শুধু নিজের পরিচয় নয়, অন্যের পরিচয়ও আমি নির্ধারণ করে দেব। সেই ধরনের প্রেরণা এবং উৎস নিয়ে আমাকে আগাইতে হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।